মুশকিলের জায়গা আর কি, প্রচণ্ড দুর্গম একটা জায়গা, এবং সেখানে যেতে গেলে কষ্ট করতে হবে, একটু সতর্ক থাকতে হবে, একটু কষ্ট করতে হবে, অনেক ব্যাপার আছে। গন্ধমাদনে প্রবেশ করার সাথে সাথেই সাংঘাতিক ঝড় উঠলো, এত হাওয়া হচ্ছে, সব গাছপাতা উঠছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। দ্রৌপদী প্রথমে বলছে আমার হাঁটতে অসুবিধা হবে, কাটটু ফিউ মোমেন্টস লেটার ধাপ করে পড়ে গেল, আর পিছনে একটা আওয়াজ এলো। তারা যেতে যেতে ওপর দিয়ে বহু জায়গা তারা দেখলেন, নর্দার্ন কুরু এগুলো পার হলো, সুগন্ধিত হাওয়া, সেই হাওয়ার সাথে এসে এলো একটা প্রায় স্বর্গীয় একটা পদ্ম ফুল। ভীম চললেন পদ্ম বনের খোঁজে, তাল ঠুকে একটা শঙ্খধ্বনি করে, সিংহ টিঙ্গ যারা ভেতরে ভেতরে লুকিয়ে টুকিয়ে ছিল তারা মোটামুটি চিৎকার করা শুরু করে। হনুমান হঠাৎ পুরো ব্যাপারটা দেখে বলছে হচ্ছে কি হয়েছে বলতো, ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, হাই তোলেন। ভীম হনুমানের দিকে অবজ্ঞা রীতিমতো ভরে থাকে যে তুমি কে। একটা পর্যায়ে আসার পরে ভীম বলছেন তিষ্ঠ, আর না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি অরুণাভ খাসনবিশ, আমার সঙ্গে আছে প্রেমাশিস মুখার্জি। আমরা জেনারেলি এই চ্যানেলে মহাভারত নিয়ে কথা বলি। প্রথম কথা হলো, যদি ক্লিক করে থাকেন তাহলে প্রথমে যদি সাবস্ক্রাইব না করা থাকে নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। শুধুমাত্র একটা ক্লিকই দরকার, বাট এই চ্যানেলটাকে গ্রো করতে সেটা খুব হেল্প করবে। আর ভিডিওটার শেষে অবশ্যই কেমন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এখনই একটা লাইক অন্ততপক্ষে ক্লিক করে দিন। আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো করতে বলবই। আর আজকে আমরা কথা বলবো একটা পার্ট অফ মহাভারত নিয়ে। আমরা অনেকগুলো পর্ব নিয়ে কথা বলেছি, আমরা এখন বনপর্বে আছি। যদি না দেখে থাকেন তাহলে প্রথম থেকে দেখতে পারেন, না যারা দেখছেন তাদের জন্য আর নতুন করে পুরোটা বলছি না, শুধু বলি যবকৃতের গল্প এর আগের এপিসোডে আমরা বলেছি, এবং সেই এপিসোডে প্রচুর আলোচনাও করেছি অ্যাবাউট শিক্ষা, জ্ঞান ইত্যাদি ইত্যাদি নিয়ে, জ্ঞানের দম্ভ, এসব নিয়ে অনেক কথা হয়েছে। তবে আজকে কিন্তু একটা ইউনিক এপিসোড। হ্যাঁ, ইউনিক এপিসোড এই কারণে যে আজকে শুধু মহাভারত তো আমরা বলছি না, দুটো এপিক মিলে যাচ্ছে। আজকে মহাভারত এবং রামায়ণ একসাথে হয়ে যাচ্ছে, এবং এটা একটা কানেকশন পাওয়া যাচ্ছে। কানেকশনটা তো স্বাভাবিক খুব, সেটা কে আমরা জানছি অবশ্যই, হয়তো ইয়েতেও থাকবে, মানে থাম্বনেল এবং টাইটেলেও বোধহয় বুঝতেই পারবেন। এই রামায়ণের কানেকশনটা হলো হনুমান, এবং তিনি সেই সময় মানে তিনি যেহেতু অমর, তো তিনি হলো ওই মানুষটার যে বা ওই মানে কি বলবো কানেকশন টু দ্যাট, মানে রামায়ণের সময়কার কানেকশন একমাত্র হনুমান নিয়ে আছে, যেটা মহাভারতের সময় মানে যেটা লোকে অনেকেই আপনারা শুনেছেন হয়তো, যে মহাভারতের মধ্যে রামায়ণও আছে, সেটা কোথায় আছে সেটা আজকের এই জায়গাটাতে আছে। কারেক্ট। তো সুতরাং শুরু তো হলো ওরা তো ঘুরে বেড়াচ্ছে, এবং ঘুরে বেড়াতে এবার উশিরি বীজ আর মৈনাক পর্বত, তারপরে শ্বেতগিরি, এবং তারপর কালো শৈল পর্বত অতিক্রম করে যুধিষ্ঠির সপ্তধারা গঙ্গার কাছে গিয়ে পৌঁছলেন। এবার লোমশ বললেন যে এবার এরপরে আমরা মণিভদ্র আর যজ্ঞরাজ কুবেরের যজ্ঞস্থল বা কুবেরের স্থান কৈলাসে যাব। এটা মানে ফাইনাল, হ্যাঁ, এটা একটা ফাইনাল ডেস্টিনেশনের মতো, এখানেই শেষ হবে আমাদের ব্যাপারটা। তো কিন্তু পয়েন্টটা হলো সেই প্রচণ্ড মুশকিলের জায়গা আর কি, প্রচণ্ড দুর্গম একটা জায়গা, এবং সেখানে সবাই যেতে পারে না, কারণ সেই সময় সেই জায়গাটা যক্ষ, কিন্নর, রাক্ষস এবং গন্ধর্ব এদের দ্বারা সুরক্ষিত, এবং সেখানে যেতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু সতর্ক থাকতে হবে, একটু কষ্ট করতে হবে, অনেক ব্যাপার আছে। যুধিষ্ঠির বললেন শোনো, তাহলে একটা কাজ করো, ভীম, দ্রৌপদী আর সহদেব তোমরা এখানে থাকো, আমি আর নকুল আর আমাদের মানে গাইড লোমশ মুনি, এরা আমরা একসাথে যাব, আর আমরা কম খাবো, হ্যাঁ, লঘু আহার করব, আর সংযতভাবে আমরা ব্যাপারটা করে উঠতে পারবো। তোমরা পারবে না বোধহয়, তোমরা থাকাটাই পদব্রজে যেতে হবে না, তো এখানে কিন্তু তোমাদের না যাওয়াটাই বেটার হবে। হ্যাঁ, সেই সময় ভীম হঠাৎ করে বলছে না না না, এক মিনিট, অর্জুনের সাথে দেখা হওয়ার জন্য আমরা সবাই কিন্তু যথেষ্ট উদ্গ্রীব, এবং অর্জুনের সঙ্গে দেখা
করার জন্য মানে আপনারা যতটা উদ্গ্রীব আমরাও ততটাই উদ্গ্রীব, সুতরাং যেতে তো আমাদেরও হবে। আপনারা চিন্তা করবেন না, এই হাঁটাহাঁটি এইসব নিয়ে কোনো প্রবলেম নেই আমার। এবং ও আচ্ছা, শুধু তাই না, এই যে একটা দুর্গম জায়গা বলছে, এই যে বলছে রাক্ষস আছে, এই সমস্ত বিপদসংকুল একটা জায়গায় আমি আপনাদের একা ছাড়তে পারি না। কারণ সেই অর্থ দেখতে গেলে তো বলশালী আমি অনেকটা, তো আমি তো আপনাদের ওই সেফটিটা প্রোভাইড করতে পারবো। আর সেরকম প্রয়োজন পড়লে পরে আমাদের যারা রন্ধনের জন্য যারা আছে, কিচেনের লোকজন বা সাপোর্ট স্টাফ যারা, তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা অন্তত এই 5 জন লোমশ, এবং 5 জন না 6 জন, অ্যাকচুয়ালি 6 জন, এই 6 জন আমরা কিন্তু যাব। এবং শুধু তাই না, যদি কারো অসুবিধা হয়, মানে নকুল, সহদেব আর দ্রৌপদীর মধ্যে কারো যদি অসুবিধা হয়, আমি এদেরকে কিন্তু তুলে নিয়ে যেতে পারবো, কাঁধে তুলে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা হবে না। তো আমি আর দ্রৌপদী হঠাৎ করে হেসে, কি যে বলো, আমি আরামসে হেঁটে যাবো, আমাকে নিয়ে চিন্তা করবো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার হাঁটতে কোনো অসুবিধাও হবে না, আমার জন্য অত ভেবই না। তো সব যথারীতি এরা সবাই মিলে রওনা দেয়। প্রথম যেখানে গিয়ে পৌঁছয় এরা, সেটা হলো পুলিন্দরাজ সুবাহু। সুবাহুর বিশাল রাজ্যে এসে তারা উপস্থিত হয় এবং এক রাত্রি তারা থাকলেন। থেকে পরের দিন ওই বাকি যত পাচক ভিতরে এখন অবধি ছিল তাদেরকে সবাইকে সাইড ফাইট করে দিয়ে ওদেরকে বললো যে তোমরা এখানেই থাকো, আমরা ফিরে আসার পর তখন তোমাদের সাথে দেখা হবে। তারা হিমালয় পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। এবার শুরু করার পর কি হলো, এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো তোর ওখানে নেই, এখানে আছে। হ্যাঁ, ক্রিটিক্যাল ভার্সনে তুই যেটা এর পরের গল্পটা বলবি সেটা নেই। ক্রিটিক্যাল ভার্সনে এর পরে সোজাসুজি চলে যাচ্ছে গন্ধমাদন পর্বতে ওদের যাত্রা দিয়ে। তো মাঝখানের যে গল্পটা যেটা নেই এখানে, সেটা তাহলে তুমি বলো। হ্যাঁ, এবার এখানে একটা গল্প আছে যেটা তোর ওখানে নেই। সেটা হলো একটা জায়গায় এসে লোমশ বলেন, ওই যে দূরে মোটামুটি কৈলাসের মতোই লম্বা একটা দেখতে পাচ্ছ, স্তূপের মতো দেখতে পাচ্ছ, পর্বতের মতো, সেটা আসলে নরকাসুরের অস্থি, মানে হাড়ের স্তূপ। তো এরা জিজ্ঞেস করো নরকাসুর কে? তো তখন বললো নরকাসুর একটা সময়, মানে নরকাসুরের একটা গল্প আছে, এখানে খুবই ছোট্ট করে লেখা আছে, তপস্যার সময় খুবই দুর্ধর্ষ দেবতাদের উপর পীড়ন করে এবং ইন্দ্রের প্রার্থনায় বিষ্ণু হস্ত দ্বারা স্পর্শ করাতে সে মারা যায়, শেষ হয়ে যায়, এইটুকুই বলা আছে। বাট অন্যান্য জায়গায় আমি যা দেখলাম, এটা হলো বিষ্ণু পুরাণে এর একটা বক্তব্য আছে। এবং পুরাণের মধ্যে প্রাগজ্যোতিষপুর, মানে বর্তমানে আসাম কামরূপ যেটা, সেই রাজ্যের অসুর রাজ ছিল হলো নরকাসুর। প্রথম দিকে লোকটা ভালো ছিল, প্রথম দিকে ঠিকঠাক রাজত্ব করতো এবং সব দিক দিয়ে ঠিকঠাক ছিল, এবং তিনি ভূদেবীর পুত্র। মহাভারতে তার বংশধর ভগদত্ত, কৌরব, আমরা ভগদত্তের নাম অনেকবার শুনেছি, ও কৌরব পক্ষে যুদ্ধ করেছিলেন। এবার ভালো শাসক থেকে পরে একটু দুরাচারী হয়ে যায় এবং সে অত্যাচার শুরু করে বিভিন্নভাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, বহু রাজ্য জয় করে 16,000 রাজকন্যা বা নারীকে বন্দি করে। এবার কৃষ্ণ আর সত্যভামাকে নিয়ে এরা নরকাসুরের রাজধানীতে যায়। গিয়ে শহরের বাইরে প্রথমে মূর বলে এক দানবকে কৃষ্ণ বধ করে। এই মূরকে বধ করার জন্যই কৃষ্ণের নাম মুরারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার ভগবত পুরাণ অনুযায়ী যুদ্ধে নরকাসুর মারা যায় এবং পরে কৃষ্ণ ওই সত্যভামার অনুরোধে 16,000 নারীকে মুক্ত করে। এইসব তো হয়। এবার আরেকটা জায়গায় বলা হয় যে, এবার এখানে একটা মজার জায়গা আছে, সেটা হলো কিছু কিছু জায়গায়, কিছু কিছু গ্রন্থে কৃষ্ণ বলে যে কৃষ্ণ হলো চক্র দিয়ে নরকাসুরকে মারে, কিন্তু কিছু কিছু জায়গায় বলা হয় সত্যভামা সে তীর ছুঁড়ে নরকাসুরকে বধ করেন। এটার একটা আবার অন্য দিকের ব্যাখ্যাও আছে, যেটা হলো যেহেতু এ ভূদেবীর পুত্র আর হলো আমাদের সত্যভামা হলো ভূদেবীর অংশ অবতার, তো তার মানে কি বলবো, ভূদেবী নিজেই তার কর্মের ফল তার পুত্রকে দেয়, এরকম একটা জায়গা থেকে বলা হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভূত চতুর্দশী যেটা, সেইটা নাকি এই নরকাসুরের বধের দিনকেই পৌরাণিক মতে ভূত চতুর্দশী বলা হয়। আচ্ছা, এই গল্পটা এখানে একটা আছে। কেন, এটার কি মানে এটার
কানেকশন কি? কানেকশন নেই, মানে ধর দীপাবলিতে যাওয়ার আগে মানে বিভিন্ন রকম মত বিভিন্ন জায়গায়, বাট ভূত চতুর্দশীর যদি পৌরাণিক ব্যাখ্যা খুঁজতে হয়, আমি অনেক খুঁজলাম, এটাই একমাত্র পেলাম যে নরকাসুরের বধের দিনটাই হলো ভূত চতুর্দশী। আর আরেকটা হলো, আরেকটা দিকে ব্যাখ্যা করা যায়, সেটা হলো দীপাবলি যেহেতু আলোর একটা উৎসব, একদম অন্ধকার থেকে আলো অবধি যাওয়ার মধ্যে মাঝখানে একটা ট্রানজিশন ডে, যে দিনটায় ওই দীপাবলি অবধি পৌঁছানো, মানে অন্ধকার থেকে আলোতে পৌঁছানোর একটা ট্রানজিশন দিন, যেখানে আমরা সমস্ত আমাদের ইন্টারনাল অন্ধকারকে থেকে বেরিয়ে আসবো আর কি, এরকম এইরকম ব্যাখ্যা আছে। তো যাই হোক, গল্পে ফিরে আসি, মানে আমাদের এখানকার ফিরে আসি। তারপর আমাদের লোমশ আরেকটা গল্প বলে, যেটা ওখানে নেই, সেটা বলে যে বরাহরূপী বিষ্ণুর একটা আখ্যান আছে। এবার এটা কেন আছে এটা কিন্তু কোথাও কোনোভাবেই বলেনি। আচ্ছা, সম্ভবত সেই কারণেই ক্রিটিক্যাল এডিশন থেকে এটা বাদ গেছে। কারেক্ট। এবং মানে কোনো কানেকশন নেই গল্পের সঙ্গে, জাস্ট বলে যে সত্যযুগে এক সময় বিষ্ণু যমের কাজ করত। আচ্ছা। আর সেই সময় মানুষ মারা যেত না, শুধু জন্মাতো, তাতে পৃথিবীর ভার বেড়ে যায় এবং পৃথিবী বেশ খানিকটা নিচে চলে যায়। এবার মানে ধরিত্রী আর কি, বসুধা, তিনি গিয়ে বলেন যে এরকম হলে তো, আমার বিষ্ণুর কাছে গিয়ে বলেন এরকম হলে কী হবে। তো বিষ্ণু তখন বরাহ রূপ নিয়ে পৃথিবীটাকে দাঁতে, বরাহের যে দাঁত থাকে সেটা দিয়ে ওপরে তুলে দেন, এবং একটু বেশি ওপরে তুলে দেন, তাতে সবাই আবার খুব চিন্তিত এবং ভয় টয় পেয়ে যায়। তারপর ব্রহ্মা বলে না, কিছু অসুবিধা নেই, এখান থেকে আবার পৃথিবী নিজের মতো করে নিজের নিয়মে চলবে, আবার জমের কাজ করবে, সেখানে মানুষ জন্মাবে এবং মারাও যাবে, যেরকম ইয়েতে চলে। এরকম একটা বেশ গল্প আছে। প্রথমত অ্যান্টি পপুলেশন স্টোরি, এটা শুধু অ্যান্টি পপুলেশন স্টোরি না, আমার মনে হয় এগুলোকে যে ক্রিটিক্যাল এডিশনে পরে বাদ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এগুলো পুরাণের গল্প। হ্যাঁ হ্যাঁ, যেটার মধ্যে যেটা সায়েন্টিফিক টেম্পারমেন্ট ছিল বা আছে অন্যান্য ফিলোসফিতে, তার বিন্দুমাত্র নেই। না, একেবারেই না। হ্যাঁ, মানে পৃথিবী যদি গোল হয় তাহলে পরে মানুষের ভারে নিচে নামবে কেমন করে? কোনোভাবেই নামতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে ভরের নিত্যতা সূত্রের কি হলো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। হ্যাঁ, মানে এলিয়েন এসে যদি এক পৃথিবীতে প্রচুর পরিমাণে এলিয়েন এসে যায় তাহলে পৃথিবী ভারী হয়ে ওটার ভর কেন্দ্র একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তাছাড়া তো এই জাতীয় গল্পগুলো সব মানুষের কল্পকাহিনী ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে একেবারেই তাই। ইনফ্যাক্ট একটু বিতর্কিত হলে পরেও এই অবতারের গল্পটা কিন্তু পুরোপুরি পুরাণ নির্ভর। হ্যাঁ, এখন অবধি তো কৃষ্ণকে কোথাও মহাভারতে এখন অবধি আমরা যতটুকু পড়েছি তাতে কোথাও অবতার কিছু বলছে না। এখানেও নেই, মানে যখন হনুমানও রামায়ণে রামের কথা বলছেন সেখানেও রামকে বিষ্ণুরূপেই বলছেন, এবং সেই ধরনের যে উপাধি বা উপমা দেয়া সেটা কিন্তু অনেক চরিত্রের ক্ষেত্রে অনেকের জন্য করা হয়। কারেক্ট, সেটা আলাদা করে অবতার শব্দটা নেই নেই। হ্যাঁ, তো যাই হোক, এই গল্পটা এই দুটো গল্প আছে ছোট ছোট বলে দিলাম। এবার তারপর যথারীতি আচ্ছা, গন্ধমাদনে এবার কি হলো বলো? তো এবার গন্ধমাদনে তো এরা 5 জনই, এই 6 জনই প্রবেশ করবেন। তো তীর ধনুক সমস্ত কিছু নিয়ে টিয়ে সবাই প্রবেশ করলেন গন্ধমাদনে প্রবেশ করার সাথে সাথেই সাংঘাতিক ঝড় উঠলো, ঝড় বৃষ্টি, মানে একেবারে সব ঝড়ে একদম অন্ধকার হয়ে গেছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না, এত হাওয়া হচ্ছে, সব গাছপাতা উঠছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, ধুলো চারদিকে হয়ে গেছে, মানে কোনো রকমে এক একজন এক এক দিকে মানে কোনো রকমে আটকে আছে, কেউ হয়তো গাছের তলায়, কেউ একটা গাছকে ধরে এমনি করে বলমিক স্তূপের নিচেও তারা নিয়েছে, মানে উইয়ের ঢিপির নিচে, যেমন তোর আমাদের ভীম এবং দ্রৌপদী, ভীম তার এক হাতে তার তীর ধনুক আর আরেক হাতে দ্রৌপদীকে নিয়ে সে একটা গাছের তলায় কোনো রকমে নিয়েছে। ধর্মরাজ মানে যুধিষ্ঠির আর ধৌম্য সে নিচে শুয়ে পড়েছে, উপর দিয়ে বয়ে যাক। হ্যাঁ, সহদেব, নকুল, অন্যান্য এরা সমস্ত লোমশ, এরা একটা গাছের মধ্যে কোনো রকমের বেশ বিপদে আছে। তো এরকম একটা গন্ধমাদনে হলো। তারপর সিরিয়াল হলো একটা পার্ট, এইখানে কিন্তু একটা সিন দেখাতোই কিরকম সিরিয়ালে প্যারালালি আমাদের হস্তিনাপুরে কুন্তির হঠাৎ করে একটা কিরম ঘুমটুম ভেঙে যেত, আমার মেরে লড়কে কুছ প্রবলেম মে নেই তো, এরকম টাইপের একটা সিন হতো।
তো এখানে হয়নি। তো তারপরে একটু পরে তো ঝড় এবং গর্জন থামলো, বৃষ্টি শুরু হলো। বৃষ্টি মানে সে এক বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যেই সব ভেসে গেল আর ক্লাউড বাস্ট। হ্যাঁ, ওই কলকাতা যেটা হচ্ছিল ওরকম টাইপের ভেসে গেল সব, জলে থই থই, গাছ ফাছ ভেসে যাচ্ছে কোনো রকমে, চারদিকে কেউ কোথাও যেতে পারছে না। তার আরও কিছুক্ষণ পরে দুর্যোগ থামলো, হাওয়াও থামলো, এবং তারপরে এরা সমস্ত দেখলে জল টল নেমে গেছে, আবার নদী ঠিকঠাক মতন বইছে। তখন তারা আবার পদব্রজে ঢোকা শুরু করলেন গন্ধমাদনে। এবার কিছু দূর যেতে না যেতেই দ্রৌপদী হঠাৎ নিজের প্রথমে হাঁটু ধরে উরু ধরে বসে পড়লেন, তারপরে অচৈতন্য হয়ে গেলেন, শুয়ে পড়লেন মাটিতে, পরে শুয়ে পড়লেন, অচৈতন্য হয়ে গেলেন। কি হলো প্রথমে এই খবরটা দিল কিন্তু ওদেরকে নকুল প্রথমে এটা খবরটা দিল যে দাঁড়ান দ্রৌপদী এরকম আর পড়ে পারছে না। তখন সবাই এগিয়ে এসছে, কী ব্যাপার, কী হলো? টায়ার্ড হয়েছে, ডিহাইড্রেশন, এবং এতক্ষণ আরও ঝড় দুর্যোগ সমস্ত সামাল দিয়ে দ্রৌপদী আর পারছে না, কোনো রকমেই পারছে না, শুয়ে পড়েছে এবং বিলাপ শুরু করেছে। যুধিষ্ঠির তখন সবচেয়ে বেশি একটা বিলাপ হলে যেটা হয়, আহা কেন আমি জুয়া খেলতে গেলাম, কেন আমি এইসব করতে গেলাম, আমার বাপের ফলেই দ্রৌপদীর আজকে এই অবস্থা বলে কান্নাকাটি শুরু হয়েছে। তারপরে কিছুক্ষণ পর দ্রৌপদীর তো আবার জ্ঞান ফিরলো। কিন্তু এখানে একটা মজার জিনিস আমার মনে হচ্ছে, হলো আমি একটা মিম দেখতে পাচ্ছি, সেটা হলো দ্রৌপদী প্রথমে বলছে আমার হাঁটতে অসুবিধা হবে, কাট্টু ধাপ করে পড়ে গেল, ফিউ মোমেন্টস লেটার ধাপ করে পড়ে গেল, আর পিছনে একটা আওয়াজ হলো টি, এরকম একটা মিউজিক না। তো বেসিক্যালি নকুল সহদেবী ওর পায়ের নিচে ম্যাসাজ করে তারপরে ধীরে ধীরে দ্রৌপদী জ্ঞান ফিরেছে। এবার এদের মধ্যে কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, কিন্তু এবার এইভাবে তো দ্রৌপদীকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তার মধ্যে সেখানে তুষারাবৃত জায়গায় এইভাবে তো যাওয়া যাবে না। কি করা যায়? ভীম বলছে তাহলে একটা কাজ করি, আমার এক ছেলে আছে হিড়িম্ব, আপনারা জানেন হিড়িম্ব সাথে ভীমের একটি পুত্র ছিল, হিড়িম্বা কথা মেরেই ফেলেছিল, সরি হিড়িম্বার ছেলে, মানে হিড়িম্বার ভীমের ছেলে ঘটোৎকচ। এবং ঘটোৎকচ একটা জিনিস বলেছিল যখন তারা বেরিয়েছিল, যখন আমাকে স্মরণ করবেন আমি চলে আসবো। তো সে কিন্তু মোটামুটি এখন বেশ ফ্লাইং আওয়ার্স অনেকটা হয়েছে, সে শক্তিশালী। ঘটোৎকচকে ডাকা হোক। তো ঘটোৎকচ এবং তার কিছু বন্ধু বান্ধব নিয়ে এলেন, বলেন যে দ্রৌপদীকে তুমি ক্যারি করো অন এয়ার, আমরা নিচে দিয়ে যাচ্ছি, দ্রৌপদী এবং আমাদেরকে ফলো করো, একসাথে যাব। তো ঘটোৎকচ বললেন হ্যাঁ সেটা অসুবিধা নেই, আমি করতেই পারি, কিন্তু আমি কিন্তু শুধু একা ওনাকে না, মানে আমার ফ্লাইট খালি যাবে, আরও আমি অন্যান্যদেরও নিতে পারি একসাথে, আমি আছি, আমার বন্ধু বান্ধবরা আছে, অন্যান্যরা, সবাই মিলে আমরা অনেককেই ক্যারি করতে পারবো। তো হ্যাঁ, তো ভালো, তাহলে পরে আমরা সবাই যাই, কাঁধে উঠে অলমোস্ট আমার মনে হয় এরোপ্লেন টাইপ আর কি। তো ওরকম কাঁধে উঠে সবাই বলে তাহলে চলো আমরা এবার ধীরে ধীরে অন এয়ারই ব্যাপারটাকে নিয়ে যাই। তো ধীরে ধীরে বলছে হ্যাঁ তোমরা ফলো করো, একসাথে যাবে কিন্তু আলাদা আলাদা যাবে না। তো এবার ধর্মরাজ, ধৌম্য, দ্রৌপদী, ভীম, নকুল, সহদেব সবাই এক এক করে ঘটোৎকচ এবং লোমশ একমাত্র যে বলছে না আমার দরকার নেই, সে একেবারে মানে এটা নিজের তেজে বা নিজের প্রভাবে সে সিদ্ধ মার্গে দ্বিতীয় ভাস্করের ন্যায় তিনি চললেন, মানে দ্বিতীয় সূর্যের মতো। হ্যাঁ, এবার এইভাবে তারা যেতে যেতে ওপর দিয়ে বহু জায়গা তারা দেখলেন, ম্লেচ্ছদের রিজন দেখলেন, নর্দার্ন কুরু, এগুলো পার হলো। তারপরে এসে উঠলেন নর এবং নারায়ণের যে আশ্রম, সেই আশ্রমে তারা বদ্রী গাছ আর কি, গাছ একটা বদ্রী বলে একটা গাছের পাশে ভাগীরথী নদী একটা প্রবাহিত হচ্ছে সে দেখতে পায়, এবং যুধিষ্ঠির এবং বাকিরাও সবাই তর্পণ করে, এত ভাগীরথী নদীর এত পূর্ণ জলে তারা তর্পণ করে, এবং খুবই ওদের সৎকার হয় ওখানে সব যারা ছিলেন তারা। তো এবার তারপরে এটা বদ্রিকাশ্রম, হ্যাঁ বদ্রিকাশ্রম, সেখানে সেরকম কিছু একটা হয় না, ওখানে তারা ভালো থাকে আর কি, বেশ কি মানে 1 রাত 2 রাত থাকে। তারপরে ওরা 6 রাত্রি
বদ্রিকাশ্রমে থাকলো না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে উত্তর পূর্ব দিক থেকে হাওয়ার সাথে, হাওয়া হলো সুন্দর একটা সুগন্ধিত হাওয়া, সেই হাওয়ার সাথে উড়ে এলো একটা প্রায় স্বর্গীয় একটা পদ্ম ফুল। সেটা দেখে দ্রৌপদী বললেন যে, ভীমকে গিয়ে বললেন যে আমাকে আরেকটু এই পদ্ম ফুল যেখান থেকে এসছে সেখান থেকে এই পদ্ম ফুল আরো আমার লাগবে, আমি ধর্মরাজকে দিতে চাই, আপনি যদি নিয়ে আসেন। বহু নিয়ে এসো, অনেক নিয়ে এসো। তো ভীম জেনারেলি দ্রৌপদীর কথা অমান্য কিন্তু করেন না। ভীম বলে হ্যাঁ নিশ্চয়ই চলো আমি যাচ্ছি। তো এরাকে রেখে নরনারায়ণের আশ্রমে রেখে ভীম চললেন পদ্মবনের খোঁজে। কোথায় আছে এই পদ্মের বন? বলো তারপর কোথায় গেলেন তিনি? তো গন্ধমাদন পর্বে উপস্থিত হলেন আবার। আর এই উপস্থিত হয়েই দেখছে খুব সুন্দর লতা গুল্ম, হ্যাঁ, এগুলোর সঙ্গে খেলা শুরু করেছে, নিজের মনে খেলা শুরু করতে থাকে। এবার হরিণ ছিল। আর এখানে দেখো গন্ধমাদন পর্বতে সবাই মানে থাকে, উপরে থাকে, লেভিটেট করে থাকে, ভর শূন্য তারা। তো সেখানে কিরম হরিণ ছিল কিছু, তাকে দেখে কিরম একটা ভীমকে দেখে একটু সকৌতিকে চেয়ে থাকে, কী রে ভাই এটা এরকম করছে কেন, লতা নিয়ে খেলছে। তারপরে যথারীতি যক্ষ গন্ধর্বদের যে রমণীরা, তারাও দূর থেকে দেখছে এটা কি এরকম করছে, কিরম পাগলের মতো। তারপর সে এইভাবে চলছে এবং ভাবছে বিভিন্ন রকম, ভাবছে হ্যাঁ, এর কথা যুধিষ্ঠিরের কথাও ভাবছে, অর্জুনের কথাও ভাবছে, আর ফুলটা কত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো আমি, এসব কথা ভাবনা চিন্তা চলতে চলতে তিনি পৌঁছলেন একটা জায়গায় যেখানে দেখলেন না বিরাট কলা বাগান। কিন্তু তার আগে এখানে একটা আছে আবার, সেটা হচ্ছে যে কলা বাগান দেখার আগে ভীম হাঁটছে, তো শব্দ হচ্ছে, হ্যাঁ, সেই শব্দে সবাই একটু এই সিংহ বাঘ অন্যান্য পশু এরা সমস্ত একটু সন্ত্রস্ত হয় এবং কেউ কেউ তাকে অ্যাটাকও করতে যায়। কিন্তু ওর কিছু ভীমের কাছে কিছু তো যায় আসে না, হ্যাঁ, এইসব করতে থাকে। এবং একটা সময় সন্ত্রস্ত হয়ে তারা সবাই কদলী বন, মানে কলা বাগানের মধ্যে, মানে ওদিকে কলা বাগান দেখতে পায় একটা বিরাট কলা বাগান। দেখে তার এটা বেশ মানে পুলকি হয়, সে গিয়ে কলা গাছ এইভাবে মানে সারি দেওয়ালের মতো তুলে ফেলে মানে বেরোবে আর কি, সে তুলে করছে। এবার তাতে অনেক পশু পাখি ছিল তার মধ্যে, তারা পাগলের মতো চিৎকার করতে থাকে এবং মানে কোথায় মানে উড়বে, কিভাবে কোনো রকমভাবে উড়ে যায়, কোনো একটা জায়গায় আশ্রয় নেয়, এরকম একটা হুলুস্থুলু করে চলছে, কেওস তৈরি করে দিয়েছে একেবারে। মানে একা দায়িত্ব নিয়ে এরা কলা বাগান টলা বাগান ভেঙে যা খুশি তাই তৈরি করেছে। যেখানে ওরা পালাচ্ছে তাদের পেছন যায়, ও কোথায় যায় দেখি, বিশেষ করে যারা জলচর প্রাণী তাদের পেছন গিয়েও দেখতে পায় একটা সরোবর আছে। সরোবরে তিনি নেমে এরা স্নান করেন, খুবই মজা করে সাঁতার টাতার কাটেন। কেটে তিনি উঠে তাল ঠুকে একটা শঙ্খধ্বনি করে। যেই শঙ্খধ্বনি করে সব সিংহ টিঙ্গ যারা ভেতরে লুকিয়ে টুকিয়ে ছিল তারা মোটামুটি চিৎকার করা শুরু করে, আর সেই জন্য হাতিরাও চিৎকার করা শুরু করে। মানে একটা হুলস্থুল আবার লেগে যায়, একটু শান্ত হয়েছিল কিছুক্ষণ। হনুমান সেখানে ছিলেন, হ্যাঁ, সেই কদলী বনে হনুমান ঘুমোচ্ছিলেন। হনুমান হঠাৎ পুরো ব্যাপারটা দেখে বলছে হচ্ছে কি হয়েছে বলতো, ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, হাই তোলে বলে কি হচ্ছে ব্যাপারটা, এখানে তো জেনারেলি কেউ আসে না। তো তিনি বুঝতে পারেন যে ভ্রাতা ভীমসেন সে স্বর্গের রাস্তায় চলে এসছে। তিনি বলেন এই বাবা একে তো আটকাতে হবে, এ তো না হলে তো বুঝতে পারবে না, তো স্বর্গে চলে যাবে এরপর। তো তখন ওই রাস্তার মাঝখানে তিনি শুয়ে পড়েন। রাস্তাটা ছিল সরু এবং বেশ সরু, তো ভীম যাওয়ার জায়গা পাচ্ছে না, পুরো রাস্তাটা জুড়ে হনুমান শুয়ে আছে। তো ভীম বলে যে এই আপনি এখানে, আচ্ছা তারপরে কি ওর যে লেজটা ছিল, হনুমানের লেজটা নিয়ে এরকম করে আস্ফালন করতে থাকেন। তো ভীম সেখানে, আচ্ছা না শুধু তাই না, ভীম সেখানে প্রথমে আসে না, ওই যে আওয়াজ, হ্যাঁ, ইন্দ্রের বজ্রের নয় আওয়াজ, হ্যাঁ, মানে ওই শুধুমাত্র নিজের লঙ্গুল হেলনে আর কি যে আওয়াজটা তৈরি, মানে লেজটা মাটিতে মারছে তাতে আওয়াজ হচ্ছে। সেই আওয়াজ বিভিন্ন জায়গায় প্রতিফলিত হচ্ছে
প্রতিফলিত হচ্ছে, এবং প্রতিফলিত হওয়াতে ভীম হঠাৎ করে কী হলো, এটা আবার কী আওয়াজ এখানে। তো সেই আওয়াজকে ফলো করে তিনি সেখানে পৌঁছন। তো দেখা যায় কদলী বনের মানে কলা বনের মধ্যে একটা বিশাল শিলার উপর হনুমান শুয়ে আছে। বাঁদর আপাতত তো বাঁদর, আপাতত বাঁদর, ভীম তো জানে না, ভীম জানে না, আপাতত একটা বাঁদর শুয়ে আছে। প্রথম কথা হলো প্রচণ্ড মানে কি বলবো, প্রায় দেখাই যায় না, তার গ্রীবা স্থূল, খর্ব, আচ্ছা, কোমর একেবারে সরু, ঠিক আছে, মানে ঠোঁট প্রায় দেখা যাচ্ছে না টাইপের, জিভ আর মুখের বর্ণ হলো প্রায় ওই তামার মতো রং হয়ে গেছে, আচ্ছা, ভুরুটা মাঝে মাঝে এরকম করছে, চঞ্চল হয়ে উঠছে, আচ্ছা, দাঁত খুবই খারাপ অবস্থা, আর তিনি কোথাও একটা বসে আছে। তো ভীম এবার হনুমানের কাছে গিয়ে বলছে, এই যে শুনুন, প্রথমে তো শুনুন না, প্রথমে গিয়ে গর্জন করে সিংহনাদ করেছে। তো এইভাবে তাকিয়েছে, কী হয়েছে? তো ভীম হনুমানের দিকে অবজ্ঞা রীতিমতো ভরে তাকিয়েছে, তুমি কে, এই মানে এইখানে শুয়ে আছো? তো ও তখন বলে, দেখো আমি একটা রুগ্ন মানুষ, রুগ্ন বাদর, ঘুমিয়েছিলাম নিজের মতো করে, তুমি এইসব কেওস সৃষ্টি করে আমাকে জাগালে কেন বলো তো, কী দরকার ছিল তোমার? তো এবার তো ও বলে, দেখো আর তুমি একটা দেখে মনে হচ্ছে মনুষ্য জনিত তোমার জন্ম, তোমার তো বুদ্ধি থাকার কথা, তোমার ধর্ম থাকার কথা, আমাদের থাকার কথা নয়। তোমার তো জানার কথা যে সব প্রাণীকে দয়া করা উচিত, করুণা করো। হ্যাঁ, তুমি আমাদেরকে কেন অতিষ্ঠ করে মারছো এখানে? এক্স্যাক্টলি। আর বলে, তুমি কে, কোথায় যাবে, এইসব যে করছো, তুমি কোথায় যাবে? তুমি জানো না এই রাস্তাটা আগে যাওয়া যাবে না, এটা মানুষদের জন্য যাওয়ার রাস্তা না। ভীম নিজে পরিচয় দিয়ে বলে, তুমি কে? বলে, আমি ভীমসেন, পাণ্ডব, এই পরিচয় নিজের পুরো বায়োডাটা দিয়েছে। চন্দ্রবংশীয় কুন্তিপুত্র পাণ্ডব, একদম বলেছে সব। তো বলে, হনুমান বলছে, আচ্ছা, আমি বনের বানর, আমি পথ ছেড়ে দেব না, ভালো যাও, চলে যাও, দেখো না হলে তোমার কিন্তু মুশকিলে তোমার মৃত্যুও হয়ে যেতে পারে। ভীম না ব্যাপারটাকে খুবই খুবই ছোটো চোখে দেখছে এখন অবধি। ভীম বলে, শোনো, মৃত্যু হোক যাই হোক, আমার ওইসব শুনে লাভ নেই, তুমি ওঠো, তুমি পথ ছেড়ে দাও, তাহলে আমি একটু এগোবো, আমি তোমাকে কিছু করবো না, আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি যদি আমাকে সাইড দাও। হনুমান বলে, শোনো, আমি তো রুগ্ন, বয়স হচ্ছে, ওঠার শক্তি নেই, আবার উঠতে হবে, এমনিতেই জাগিয়ে দিয়েছো তুমি একটা কাজ করো, তোমাকে ডিঙিয়ে চলে যাও। ভীম বলে, পাগল নাকি, আমি কি জানি না যে সবার মধ্যে ব্রহ্ম আছে? একটু আগে তো বলেছে, তুমি জানো না সব প্রাণীকে দয়া করা উচিত, ওটা বলেছে না, ওই জন্য বলেছে আমি জানি সবার মধ্যে ব্রহ্ম আছে, আর আমি নির্গুণ পরমাত্মা সব জায়গায় তার দেহ ব্যপ্ত করে আছে, আমি তাকে ডিঙিয়ে তো যেতে পারি না, তুমি ছেড়ে দাও, তুমি সাইড দাও। যদি না হতো, যদি তুমি যদি সত্যি তুমি শুনতে চাও যে আমি তোমাকে লঙ্ঘন করতে পারি কি না, আমার ভাই আছে হনুমান, জানো, সাগর ডিঙিয়ে চলে যাবে পা দিয়ে, আমি তার ভাই, তোমাকে ডিঙানোটা আমার জন্য খুব একটা বড় ব্যাপার না, কিন্তু আমি ডিঙাবো না, কারণ আমি জানি এটা ধর্মের ব্যাপার নয়, তুমি একটু সাইড দাও। জানো না হনুমানের কথা? হ্যাঁ, হনুমান হাসছে, বলে, তুমি তো জানো না হনুমানের কথা, তার যে শক্তি, হ্যাঁ, সে পুরো সাগর ডিঙিয়ে চলে গেছিল এবং ওখানে সীতার সাথে দেখা করেছিল, হ্যাঁ, তুমি কিছুই জানো না এসব কথা। হনুমান বলে, হনুমানটা কি? সে যদি থাকতো তাহলে পরে, হ্যাঁ, হনুমান জিজ্ঞেস করে আবার, হনুমান কে, জিজ্ঞেস করে আবার, ওইখান থেকে তারপরে এইসব কথা বলে। চিন্তা করো, হনুমান আবার এখানে একটুখানি ফিরকি নিচ্ছে, কিন্তু মজা নিচ্ছে। তো তারপরে তো বলে অনেক কিছু, যে উনি বানর শ্রেষ্ঠ, আর আমি তার তুল্যই বলশালী, আর তোমাকে যদি আমি মারি বাই চান্স, তাহলে কিন্তু তোমার আমার সেই শক্তি কিন্তু আছে, তুমি এটা দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই। তখন হনুমান বলে যে, দেখো, আমার বুঝতে পারছি তুমি সত্যি বড় কেউই হবে বলছো যখন, তো বলছে, আমার ওঠার শক্তি নেই, আমার লেজটাকে একটু সরিয়ে চলে যাও সাইড দিয়ে,
তো ভীম বলে এটা ঠিক আছে, আগে বললেই হতো, এত ঝামেলা হতো না। যায় লেজটা সরাতে যায়, অবভিয়াসলি প্রথমে বাঁ হাতে সরিয়ে দিতে, হ্যাঁ, তারপরে দেখে বাঁ হাতে সরছে না, ডান হাত, তারপরে ভীমের সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছে, লেজ আর মানে একটু কোনো চান্সই নেই। হ্যাঁ, হনুমান তো মজা নিচ্ছে আর কি। এবং মানে ভীম কিন্তু প্রথমে যখন হনুমান লেজ ধরতে গেছিল তখন বলছে এটা ধরে তুলে ফেলে দেবো, মানে এতটাই জমালয়ে পাঠাবো ওকে, এরকম ভেবেছে। ডিসডেন তো ছিলই। হ্যাঁ, তো তারপরে অনেকক্ষণ পরে মানে মোটামুটি মানে মোটামুটি শেষ ও আর কি, ঘাম টাম ঘেমে টেমে বেরিয়ে এসছে, চোখ ঠোক বেরিয়ে পরিশ্রান্ত অবস্থা। বলেছি কি ব্যাপারটা কি, এ তো আপনি তো সে কিছু না, এ তো আপনি কে, মানে আপনি একটু প্রসন্ন হন, আমি যদি আপনাকে ভুল কথা বলে থাকি আমি সরি, কারণ এইটা আপনি বুঝে গেছি যে আপনি সাধারণত কিছু না, তা আপনি কে? হনুমান বলে ওই যে একটু আগে তুমি নিজের ভাইয়ের কথা বলছিলে, আমি হলাম হনুমান। ভীম তো করে, আরে আপনি হনুমান, কি বলছেন, আমার ভুল হয়ে গেছে যদি কিছু করে থাকেন। তারপর হনুমান কি বলে, হ্যাঁ তখন হনুমান বেসিক্যালি এই রামায়ণটা পুরোটা ছোট্ট করে একটা বলে দেয়, সামারি করে পুরো রামায়ণের গল্পটা বলে। মানে একেবারে দশরথ ছিলেন, রাম ছিল, রামে তার জন্য চলে গেছিল বনে, সেখানে রাবণ এসে চুরি করে নেয়, তারপরে হয় সুগ্রীব বালির ঘটনা, হ্যাঁ কিভাবে হনুমান ওই গল্পটার মধ্যে ঢুকে পড়ে, কি হয় আমরা গিয়ে দেখা করে আসি, তারপরে রাবণকে মেনে তারপরে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন, পুরো ঘটনাটা বলেন। হ্যাঁ, এবং বলার পর এটাও বলে যে রাম একটা জিনিস আমাকে আশীর্বাদ দিয়েছিল যে যতদিন রাম নাম থাকবে এই পৃথিবীতে, রামের নাম যতদিন, কীর্তির কথা যতদিন থাকবে ততদিন আমি থাকবো, বেঁচে থাকবো, জীবিত থাকবো, আমি জীবিত থাকবো। এবং তখন থেকে অপ্সরা গন্ধর্ব এরা রামের গুণকীর্তন করেই চলেছেন, এবং সেই জন্য আমি আছি। তবে যেটা কাজের কথা সেটা হচ্ছে, তুমি যে রাস্তায় চলছো এটা মানুষের জন্য না, এটা মর্টালস আর কি, মেয়ের মর্টালস যারা নশ্বর যাদের, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা নয়। আমি তোমাকে কোনো সাপ মুক্তই রাখতে চাইছি, এখান দিয়ে তুমি যাবে কোনো একটা অভিশাপ পেয়ে যাবে কারোর থেকে, এটা আমি চাইছি না। তবে হ্যাঁ, এই রাস্তাটা নয়, কিন্তু যেই সরোবরের তল্লাশে তুমি এসেছো সেটা কাছেই আছে, সেটার রাস্তা আমি তোমাকে বলতে পারি। এত দূর শুনে ভীম তো একেবারে সাষ্টাঙ্গ হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, সাষ্টাঙ্গ হয়ে বলছে যে আমার কি সৌভাগ্য আমি আপনাকে দেখতে পেলাম, বলে উঠতে পারছি না, আমি কৃতার্থ আমি। তবে আপনার যখন দেখা পেয়েইছি, একটা দীর্ঘকালের স্বাদ আছে, আপনি কি একটু পূরণ করবেন আমার? কি ব্যাপার? বলে যে যেই রূপে আপনি সমুদ্র লঙ্ঘন করেছিলেন, আমি আপনার সেই রূপটা দেখতে, সেই বিশাল রূপটা দেখতে চাই। হনুমান বলছে তিষ্ঠ বাবা, ও রূপ দেখা যায় না, ও রূপ দেখা যায় না, কারণ প্রত্যেকটা যুগের নিজস্ব ধর্ম আছে, নিজস্বই আছে, ওটা ওই সময়কার ত্রেতা যুগের ব্যাপার। তো সেই সময় ওই রূপ হতো, এখন আর সেই রূপ আমি দেখাতে পারবো না। কারেক্ট। এখানে তো দেখিয়েছে, হ্যাঁ, কিন্তু তার আগে একটা আছে, ওটাতে বোধহয় অতটা ডিটেল করা নেই। সেটা হচ্ছে যে তখন ভীম জিজ্ঞেস করে যে আচ্ছা যুগের ব্যাপারটা কি, কোন যুগের কি ধর্ম? তখন হনুমান তাকে বোঝায় যে সত্য যুগে কোনো অধর্ম বলে কিছু ছিল না, সত্য যুগে সবই স্থির ছিল, সবাই বেদজ্ঞ ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপর ত্রেতা যুগ আসে, সেখানে 1/4 ধর্ম চলে যায়, এবং মানুষের মধ্যে তবুও সত্যের প্রতি একটা, যেখানে সত্যযুগ বলা হয়, হ্যাঁ, যে সত্যের প্রতি একটা আগ্রহ ছিল। তারপরে দাপর যুগ আসে, যেখানে কিছু কিছু মানুষের মধ্যে সত্য দেখা যাচ্ছে, কিন্তু আবার একটা মেজরিটি অফ পিপল ধর্ম এবং মিথ্যাতে চলে যাচ্ছে। আর তবে অর্ধেক ধর্ম আছে, অর্ধেক ধর্ম নেই। এরপরে কলিযুগ আসবে, যেখানে ধর্ম 1/4 থাকবে, বাকিটা থাকবে না। এবং সেই সময় খুব খারাপ সময় আর কি, মানে ধীরে ধীরে যত যুগ এগোবে তত ধর্ম চলে যাবে মানুষের কাছ থেকে। এবং ধর্ম ব্যাপারটা কি সেটা বলে, ধর্ম হচ্ছে মানুষের কাজ, মানুষ কি কাজ করছে সেটাতেই প্রকাশ পায় যে মানুষের ধর্ম কি। তো এখানে একটা পুরো ডিটেল আছে, সেই ডিটেলে আর যাচ্ছি না। তো সেই জন্যই বললাম যে ওটা ওই যুগে সম্ভব ছিল, এই যুগে হয় না। এখানে আবার আছে হলো হনুমান ভীমের প্রার্থনা পূরণ করলেন না, এরপরে এটাই হয় যে আচ্ছা, ভীম বলে হ্যাঁ সেসব বুঝলাম, সমস্ত যুগ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হলো আমার, সব ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ওই রূপে দেখতেই চাই, ওটা দেখাতেই হবে।
তো তারপর তো বলছেন যে ঠিক আছে, যখন এতই রিকোয়েস্ট করছো চলো বলে হনুমান তার শরীর বড় করতে আরম্ভ করেছে। একদম দেখতে দেখতে সে মানে পর্বতের মতন, মন্দার পর্বতের মতন বড় হয়ে গেছে। সেই তেজ, সেই বড় একটা পর্যায়ে আসার পরে ভীম বলছেন তিষ্ঠ, আর না, আর আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি আপনি মানে কতটা বড় হয়ে যাবে। বলে হ্যাঁ, আমি যতটা চাই বড় হতে পারবো, আমি এক্সটেন্ড করতে দেবো, এটা আমার নিজের ভেতরের শক্তি দিয়েই আমি নিজেকে এক্সটেন্ড করতে পারি এবং যতক্ষণ চাই ততক্ষণ এক্সটেন্ড করতে পারি। ভীম বলছে আমি আর দেখতে পাচ্ছি না। আপনি সংকুচিত হয়ে নিজের শেপে আবার ব্যাক করুন, আপনার সঙ্গে কথা আছে, একটা প্রশ্ন আছে। দীর্ঘদিন ধরে রামায়ণ পড়ার পর থেকে আমার পড়া তো না, শোনার পর থেকে আমার মাথায় জিনিসটা ঘুরঘুর করছে। আপনার এই রূপ দেখে তো ব্যাপারটা আরো ক্লিয়ার হলো। কি প্রশ্ন বল? প্রশ্ন হলো, বলছে যে আপনার যে এত শক্তি, আপনি যে এত বড় একটা মানুষ, মানে এত বড় মানুষ মানে এত পাওয়ারফুল একটা জিনিস, আপনি পবনপুত্র, আপনি তো চাইলে আপনি লঙ্কাও গেছিলেন, লঙ্কায় এমনি আপনি একাই পৌঁছে গেছিলেন, আর আপনি মোটামুটি লঙ্কাতে যা করে এসেছিলেন সেটা সবাই জানি আমরা, সেই কীর্তি। তা আপনি যদি চাইতেন, তা রাবণ আপনার কাছে কী ছিল? আপনি রাবণকে মেরে দিলেন না কেন? তো হনুমান হাসে, বলে হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, রাবণ সত্যিই আমার কাছে খুব একটা বড় কেউ ছিল না। আমি যদি চাইতাম তাহলে চুটকিতে মেরে ফেলতে পারতাম রাবণকে। ব্যাপারটা হলো, তাহলে রামের কীর্তি স্থাপন হতো না এই পৃথিবীতে, আর রামের কীর্তি স্থাপন হওয়াটাই পৃথিবীর জন্য খুব জরুরি ছিল। এই রামায়ণের যে পুরো বিষয়টা, এটা হওয়াটা পৃথিবীর জন্য খুব জরুরি ছিল। আমি তো তার আগে থেকেও ছিলাম, তার পরবর্তীতেও থাকবো, কিন্তু এই যে রামায়ণটা হলো, এই যে রামের কীর্তি, এটার জন্য ইয়ে হবে। বলো আচ্ছা, তাহলে সেটা বোঝা গেল আর কি। তো ঠিক আছে। তো এবার তারপর বলে যে তুমি একটা জিনিস মাথায় রেখো, যাওয়ার পথে তোমাকে বলেছিলাম একটু আগে, এই পুষ্করিণীর কথা বলবো, যাওয়ার পথে একটা সরোবর তুমি দেখতে পাবে। একটা জিনিস মাথায় রেখো, কোনোভাবেই যাতে বল প্রয়োগ তুমি করবে না কিন্তু এই পদ্ম সংগ্রহ করার ক্ষেত্রে। তারপর ইয়ে হয়, তারপর একটা হাগ হয়। হ্যাঁ, তার মাঝখানে পুরো ধর্ম শিক্ষা দেয় হনুমান ভীমকে, পুরো ধর্ম শিক্ষা দেয় যে তোমার কি দায়িত্ব, বিভিন্ন বর্ণের কি দায়িত্ব, হ্যাঁ, যে শিক্ষা লাভ করা এবং লোককে প্রোটেকশন দেওয়া এবং পানিশমেন্ট দেওয়া, এটা তোমার ক্ষত্রিয় ধর্ম। তুমি যখন ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছো, এগুলো তোমাকে ফলো করতে হবে, কম্প্যাশন দেখানো এবং সেখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পলিটিক্যালি, যেটা বলছে যে পলিটিক্যাল অ্যাডভাইজার এবং স্পাই, এই দুটোই তোমার থাকতে হবে। হ্যাঁ, স্পাই থাকতেই হবে, কারণ তুমি নইলে বুঝতে পারবে তুমি পানিশমেন্ট কাকে দেবে। আর বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনেই তোমাকে পলিসি বানাতে হবে, এ না হলে তোমার চলবে না। এটা হচ্ছে মূল বিষয়। আর তার সাথে সাথে যারা অ্যাকচুয়ালি কর্মক্ষম তাদেরকে তোমার সাথে রাখতে হবে, যারা কুটিল তাদের জন্য তোমাকে কুটিলভাবেই থাকতে হবে। এ সমস্ত ধর্মশিক্ষা টিক্ষা হয়। ধর্মশিক্ষা হওয়ার পরে, এবং ইন্টারেস্টিং কিন্তু দেখ, মানে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে প্রথম কথা তো তারা সিবলিংস, তারা একই বাবার মানে ভাই তারা। দ্বিতীয় কথা হলো, হনুমান এমন একটা বিরাট একটা এন্টিটি যে যার মধ্যে জ্ঞান থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সে সমস্ত কিছুকে খুব ধর্মের জায়গা থেকে দেখবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং সেখানে সে তার ভাইকে শুধুমাত্র তার রূপ দেখিয়ে বা তার নিজের গুণকীর্তি বলে কিন্তু ছেড়ে দিচ্ছে না, তাকে কিন্তু সঠিক অ্যাডভাইসটাও দিয়ে দিচ্ছে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যাপার একটা। আমার মনে হয় এটা আমাদের পুরো মহাভারত জুড়েই দেখতে পাই যে যখন যখন ধর্মের একটুখানি কথা বলা দরকার, তো জ্ঞানীরা কিন্তু এসে সেই কথাটা বলে দেয়। হ্যাঁ হ্যাঁ। যেমন এখানে তো বলছে যে রাজা, সে 4টে জিনিস করেই সফল হয়, 4টেই করতে হবে তাকে। প্রথম হচ্ছে বিজ্ঞ যারা, জ্ঞানী যারা, তাদের কথা শোনা, এটা রাজার একটা প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে বীরত্ব, যখন বীরত্ব দেখানোর প্রয়োজন তখন বীরত্ব দেখাবে। তৃতীয় হচ্ছে দণ্ড দেয়া, যাকে দণ্ড দেওয়ার তাকে দণ্ড দিতে হবে। এবং চতুর্থ হচ্ছে রিওয়ার্ড, উদারভাবে
লোককে উপহার এবং মানে রিওয়ার্ড দেওয়ার। রিওয়ার্ড মানে আমার মনে হয় যোগ্য প্রাপ্য যে সম্মান সেইটা দিতে হবে, সম্মান দিতে হবে। তো এই 4টে জিনিস, সামদান দণ্ডভেদ তো আছেই, তার সাথে এই 4টে জিনিসই কিন্তু সাকসেস হবে, তোমার বড় হবে তুমি। তো এগুলো সমস্ত তাকে শিখিয়ে দিচ্ছে। শিখিয়ে দিয়ে তারপরে তো আলিঙ্গন হলো। তারপর আলিঙ্গন হলো এবং এখানে লেখা আছে, দেখ মানে আমি আরেকটা জিনিসও বলতে চাই, এখানে লেখা আছে প্রথম কথা আলিঙ্গনের পরে ভীমের সমস্ত শ্রম দূর হলো, ভীম একটু বেশ নিজেকে একটুখানি শক্তিশালী বেশি মনে করা শুরু করলেন, মনে হলো তার যে তিনি আরও শক্তিশালী হয়েছেন। আচ্ছা, এই যে এতক্ষণের যে জ্ঞানটা, যেই অ্যাডভাইসগুলো দিলেন, আমার মনে হয় এইটা ইজ অ্যাবাউট, এইটার জন্যই ভীমের মনে হচ্ছে যে আমি আরও বেশি বলশালী, কারণ অনেক কিছু জানলাম, অনেক কিছু নতুন শিখলে আমাদেরকে নিজেদেরকে কিন্তু মনে হয় বাহ, একটা বেশ ভালো ফিলিং হয়। তো আমার মনে হয় ভীমের সেটাই হয়েছে এবং সেই ফিলিংটাই হয়েছে। কারণ হনুমান তো যখন আলিঙ্গন করেন তখন তোকে বলেন যে তোমাকে কি বর দেবো বলো, তুমি যদি চাও আমি এক্ষুনি হস্তিনাপুরে গিয়ে ধৃতরাষ্ট্রের সমস্ত ছেলে সন্তানদেরকে শেষ করে দিতে পারি, যদি বলো হস্তিনাপুরকেই মাটিতে মিশিয়ে দিতে পারি, একদম যদি চাও। ভীম কিন্তু বলেন না। ভীম ওই কথাটাই মনে করে যে আপনি যেভাবে, এটা তো রাবণের সঙ্গে করতে পারতেন আপনি, যেই কারণে করেননি, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সাপোর্ট, আপনার সাপোর্ট পেলে বা আপনি সাথে থাকলে আমাদের অনেক বড় ব্যাপার হবে। তো তখন বলছে যে তুমি যখন যুদ্ধে যখন চিৎকার করবে বা নাদ করবে, সিংহনাদ করবে, তখন আমার পাওয়ার তোমার সেই নাদের মধ্যে জুড়ে যাবে। মানে অ্যাকচুয়ালি সেরকম নাদ, যেই নাদটার কথা বলা হচ্ছে, ভীম আর হনুমানের পাওয়ার যদি একসাথে হয় তাহলে শুধু ওই আওয়াজেই কয়েক লক্ষ মানুষ মরে যাবে। এবং তারপরে আরেকটা কথা বলে যে অর্জুনের যে রথ থাকবে তার রথের উপরে যে ধ্বজা থাকবে, যে পতাকা থাকবে, সেখানে আমি বিরাজ করব এবং প্রচণ্ড নিনাদ করব, প্রচণ্ড আওয়াজ করব, যাতে শত্রুদের বধ করতে তোমাদের খুব সুবিধা হবে। এটাই হলো কপিধ্বজ, যেটাকে বলে কপিধ্বজ। ইয়েতে অর্জুনের রথের ওপর সেটা ছিল বলে হনুমান তো অন্তর্হিত হয়ে গেলেন। তো হনুমান যখন অন্তর্হিত হয়ে গেলেন তা আমরাও অন্তর্হিত হয়ে যাই। হ্যাঁ, এরপর না পর্বটাকে শেষই করে দেয় একেবারে। হ্যাঁ, পর্বটা শেষ করে দেয়, এরপরে তার বেশি গল্প নেই, পর্বটা শেষই করে দেবো। এরপরে কি আছে? এরপরে তো আচ্ছা, এরপর তো জাস্ট ওই পদ্ম পাওয়াটা। হ্যাঁ, এটা তো খুবই ওই, হ্যাঁ এটা খুব ছোট্টই একটা ব্যাপার যে প্রথমে তো হনুমানের নির্দেশিত পথ, যেখানে ওই পদ্ম পাওয়া যাবে বলে বলেছে, সেখানে অবধি যায় এবং তারপর দেখতে পায় এটা বেশ মানে বড় একটা নদী এবং তার জল প্রচণ্ড একটা নির্মল জল, দারুণ সুন্দর দেখতে, এবং তার মাঝখানে ওই পদ্মগুলো প্রচুর আছে, অনেক আছে। ও দেখে খুব খুশি হয়। এবং আচ্ছা, এই ব্যাপারটা হলো, এই যে নদীটা, এটা হলো স্বর্গের যে কৈলাস শিখর আর কুবেরের যে ভবন, তার খুব কাছাকাছি। আর এক রাক্ষস আছে যার নাম ক্রোধবশ। মানে ভাব, তুই রাক্ষসটার নামই ক্রোধবশ, পরিষ্কার আছে এ ক্রোধের বশে আছে, একে ঘাটানো যাবে না। তো যাই হোক, ভীম তো নিশ্চিন্তেই ওই ইয়েতে চলে গেল, মানে পদ্মনীতে ঢুকে গেল এবং খড়গ হাতে ফাতে নিয়ে আসছে। একেবারে কোনো ইয়ে নেই, ভয় টয় নেই ওর মধ্যে। তো সে এসে বলল যে তুমি মুনি বেশধারী, অথচ তোমার হাতে অস্ত্র, তুমি কে? এরকম তো অদ্ভুত, তুমি তো ক্ষত্রিয় মনে হচ্ছে না। তো বলছে আমি ভীম, আমি দ্রৌপদীর জন্য পদ্ম নিতে এসেছি এখানে, আমাকে চুপচাপ পদ্মটা দাও। রাক্ষসটা বলেন যে এখানে এটা কুবেরের এলাকা, এখানে কুবের স্যার নিজে আসেন, এখানে খেলাধুলা করেন, তো আমাদের এটা দেখাশোনার ভার আছে, আর এখানে মানুষ আসতে পারে না, তুমি কেন এসছো? তো ও তারপর বলে যে আচ্ছা, তারপর বলে যক্ষরাজের অনুমতি, মানে যক্ষরাজ যে, তার অনুমতি ছাড়া এখানে কেউ আসলে সে এমনি মরে যায়। তুমি ধর্মরাজের ভাই, তুমি এটা জানো না? এটা তো সবাই জানার কথা আর কি। তো বলে না, আমি জানি না তো বটেই। আর বলছে যে একটা কথা বলুন তো, এই কুবের কোথায়?
ওর সাথে দেখা করে গেলে ভালো হতো। ওনার সাথে যক্ষপতি কুবেরকে তো দেখতে পাচ্ছি না, আর ওনার সঙ্গে দেখা হলে আর এতক্ষণ ধরে যে অন্যান্য কথা বলছে সেসব নিয়ে পাত্তাই দিল না, যে এখানে কেউ মানুষ আসতে পারে না এরকম না। বলছে উনি কোথায়, তো বলছে কেন উনি এখানে নেই। বলে না, দেখা হলে ভালো হতো, আর ওনার থেকে পারমিশন তো আমি নিতে পারতাম না, কারণ ক্ষত্রিয় হয়ে আমি পারমিশন নেওয়ার তো প্রশ্নই ওঠে না, আমার তো শুধু নিয়ে নেওয়া কাজ। তারপর বলে দেখো, এইটা তো হলো মানে বেসিক ধর্ম, যে ক্ষত্রিয়রা কোনো কিছু প্রার্থনা করবে না, ক্ষত্রিয়রা যেটা চাই সেটা নিয়ে নেবে। আর বলছে যে এদিক ওদিক তাকায়, বলে আর দেখো যার জিনিস আছে এখানে, যে মানে নদীর উৎপত্তি তো অনেক উপর থেকে, তো ওই নদীটা তো ওইটাও, তার মানে ওর মধ্যে ওটাই যদি নদীর উৎপত্তি হয় তাহলে সবার এর মধ্যে অধিকার আছে। বলে সে জলে নামা শুরু করতে যায় এবং রাক্ষসরা তাকে আটকাতে যায়, বিরাট ঝামেলা ঝঞ্ঝাট হয়, প্রচুর যক্ষ মারা যায়। এদিকে যুধিষ্ঠির বদ্রিকাশ্রমে বসে আছে, সেই সময় হঠাৎ করে দেখে চারিদিকে বেশ দুর্লক্ষণ দেখাচ্ছে, প্রাকৃতিক দুর্লক্ষণ আর কি। এটা হচ্ছে সিরিয়ালের, হ্যাঁ সিরিয়ালে ওটা কি হলো হঠাৎ, আজকে এখন মেঘ ডাকছে কেন, অন্ধকার হয়ে এলো কেন, যুধিষ্ঠির এইসব কথাবার্তা চলছে আর কি। তো এইসব উল্কাপাত হলো, এইসব দেখে বললো না ভীম নিশ্চয়ই বিপদে আছে। সবাই মিলে গিয়ে দেখলো, ভীমের ওখানে গিয়ে দেখলো যে ভীম দাঁড়িয়ে আছে, সব চারিদিকে মোড়ে পড়ে আছে, প্রচণ্ড রেগে, নিচে দিবি না ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো গদা ফদা তুলে দাঁড়িয়ে আছে নদীর তীরে। তো সেই সময় ও এসে দেখে যুধিষ্ঠির বলছে এগুলো কী করেছো, ও তখন রাগে কাঁপছে। তো এইদের রক্ষীরা এসে বলছে স্যার কি দেখুন কি করেছে, তো আমাদেরকে একটু ছাড়তে বলুন। তো যুধিষ্ঠির দাঁড়াও। তো ভীমকে একটু শান্ত করে বলে যে তোমরা চিন্তা করো না, কিচ্ছু হবে না, তোমরা চলে যাও। আর ও মানে পদ্ম নিতে চাইছিল, পদ্ম দিয়ে দাও। তারপরে ওরা কুবেরের কাছে ফিরে যায়, ওরা সেফ জায়গায় চলে যায় আর কি। তো তারপরে সে অর্জুনের প্রতীক্ষায় গন্ধমাদন পর্বতে বেশ কিছুদিন ওরা থাকে। হ্যাঁ, একদিন যুধিষ্ঠির বলে, আচ্ছা লোমশ মুনি তো আমাদের অনেক তীর্থই দেখিয়েছেন, অনেক কিছুই তো দেখিয়েছেন, কিন্তু বিশালা এই দিব্য নদী, বদ্রী, বিশালা, আর অনেক মানে দারুণ বিরাট জায়গা দেখিয়েছেন, কিন্তু এক কুবের ভবনের দর্শন আমরা কী করে পাবো, এটা একটুখানি কথা বলতে হবে। তখনই এটা দৈব্যবাণী আসে, বলছে ওইরকমভাবে কুবেরদের দর্শন পাওয়া যাবে না, তুমি যদি এখানে ডিরেক্ট এখান থেকে যেতে চাও তাহলে দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। তোমাদের প্রথমে যেতে হবে বিষপর্বার আশ্রমে, তারপর সেখান থেকে যেতে হবে আষ্টি সেনের আশ্রমে, তারপরে কুবের ভবন, সেখান থেকে দেখা গেলেও যেতে পারে, সেটা পরবর্তী ব্যাপার। এখান থেকে তোমরা ভুল করেও কুবের ভবন দেখতে চেও না, বলে তারা বদ্রিকাশ্রমে আবার ফিরে যান। এই তো গল্প। এই তো এবারে তীর্থযাত্রা পর্ব এখানে আমাদের শেষ হলো। জটাসুর বধ পর্ব, জটাসুর বধ পর্ব অধ্যায় শুরু হবে, এবং তারপরে যক্ষ যুদ্ধ পর্বাধ্যায়, যক্ষের সঙ্গে যুদ্ধ। তো সেই যাই হোক, যখন হবে তখন হবে। আপাতত আমরা অন্তর্নিহিত হব। অন্তর্নিহিত মানে তো নিচে চলে যাবো, সরি, আমরা এখন অন্তর্হিত হব। যাই হোক, এপিসোড তো ঠিকই আছে, মজাই লাগলো আজকের, মজাই লাগলো, রামায়ণ মহাভারত সব পড়া হলো। তো আপনারা এপিসোড কিরম লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন। আর যদি এত অবধি দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ, আর লাইক বাটনটা প্লিজ একটা প্রেস করে দিন, আর যদি বাই চান্স সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর এই বেশ কিছু মানুষের কাছে ছড়িয়ে দিন, চ্যানেলটা একটু বড় হয় আর কি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ যার জন্য যেরকম। টাটা।